তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। এটা ঠিক যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর করোনা ভাইরাস কোভিড-19-এর জেরে আমরা আজকে গৃহবন্দী। স্কুল কলেজ এখনও বন্ধ। তবু আমরা একটা বিকল্প রাস্তা খুঁজে পেয়েছি। আমরা এই ভিডিওর মাধ্যমে পড়াশোনা আমাদের চালিয়ে যাচ্ছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আলোচনা চলছে দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় জুড়ে মূলত প্রতিবাদ ও বিদ্রোহ নিয়ে আলোচনা করা হয়েছে। আর ইতিমধ্যে আমি অনেকগুলো বিদ্রোহ নিয়ে আলোচনা করে ফেলেছি, যেমন চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ। তো যারা এখনও দেখোনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, বুঝতে তোমাদের সুবিধা হবে। এই আজকের আলোচনা বুঝতে তোমাদের আরও সুবিধা হবে দেখা থাকলে। তো যেহেতু বললাম যে এই অধ্যায়টি জুড়ে রয়েছে কৃষক বিদ্রোহ, আদিবাসী বা উপজাতি বিদ্রোহ, তো আজকেও একটি বিদ্রোহ নিয়ে আলোচনা করা হবে। সে বিদ্রোহ হলো সাঁওতাল বিদ্রোহ। 1855 সালে, অর্থাৎ মহাবিদ্রোহের ঠিক 2 বছর আগে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল। আজকের সাঁওতাল বিদ্রোহ আলোচনায় থাকবে। সাঁওতাল বিদ্রোহের কারণে আলোচনা করার আগে সাঁওতাল উপজাতির সম্পর্কে 2-4টি কথা বলা যাক। ভারতে প্রাচীনতম আদিবাসী সম্প্রদায় বা উপজাতির সম্প্রদায়ের অন্যতম একটি উপজাতি সম্প্রদায় হলো সাঁওতাল উপজাতি। তো বর্তমান মেদিনীপুর জেলা তথা বাংলা বিহারের সীমান্ত অঞ্চলে সাঁওতালরা বসবাস শুরু করে এবং সাঁওতাল অন্যান্য উপজাতি বা আদিবাসী সম্প্রদায়ের মতনই সাঁওতালদের মূল জীবিকা হলো কৃষিকাজ। জঙ্গল পরিষ্কার করে এবড়ো খেবড়ো জমিকে তারা চাষযোগ্য করে তোলে এবং এইভাবে তারা জীবনযাপন করে আসছিল। সাঁওতাল কৃষক বিদ্রোহের সঙ্গে অন্যান্য কৃষক বিদ্রোহের মৌলিক পার্থক্য ছিল। কারণ সাঁওতালদের সমাজ ব্যবস্থা, ভূমি ব্যবস্থা হিন্দু সমাজ ও ইংরেজ ভূমি ব্যবস্থা থেকে আলাদা ছিল। সাঁওতালদের নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল, নিজস্ব বিচার ব্যবস্থা ছিল, ধর্মনীতি, বিশেষ করে নিজস্ব ভূমি ব্যবস্থা ছিল। যেমন ভূমি ব্যবস্থার ক্ষেত্রে বলি যে সাঁওতাল সমাজে মাঝিদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। মাঝি বলতে বোঝায় গ্রামের মোড়ল বা গ্রামের প্রধান। তো এই গ্রাম প্রধানের নেতৃত্বে সাঁওতালরা কি করে, সংঘবদ্ধ হয়ে, গোষ্ঠীবদ্ধ হয়ে চাষাবাদ করে এবং সেই উৎপন্ন ফসল তারা নিজেদের মধ্যে সমভাবে ভাগ করে নেয় এবং তারা তাদের রাজস্ব গ্রাম প্রধানকেই প্রদান করে। তো এই ব্যবস্থা বা এই রীতিনীতি সেই প্রাচীন কাল ধরে চলে আসছিল। তো যখন সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় বা বলা যেতে পারে ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থা কায়েম হয়, বিশেষ করে চিরস্থায়ী ব্যবস্থা যখন বলবৎ করা হয়, প্রবর্তন করা হয়, তখন তাদের এই চিরাচরিত প্রাচীন সমাজ ব্যবস্থায় একটা বড় ধাক্কা আসে। সাঁওতালদের প্রাচীন সমাজ ব্যবস্থা ধ্বংসের মুখে পড়ে এবং তার সঙ্গে এই ভূমি ব্যবস্থাকে কেন্দ্র করে আরো অনেক রকমের শোষণ নীতি চলতে থাকে। তো শেষে এই শোষণের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়। 1855 সালে তারা বিদ্রোহ করে। 19 শতকে অর্থাৎ মহাবিদ্রোহের আগে ভারতের যত কৃষক বিদ্রোহগুলি হয়েছিল, যত উপজাতি বিদ্রোহগুলি হয়েছিল, উপজাতি বিদ্রোহগুলো মূলতই কৃষক বিদ্রোহী। যত কৃষক বিদ্রোহগুলি হয়েছিল তার মূল কারণ কিন্তু একই, শুধু শোষণের ধরন বদলে যায়, নেতৃত্ব বদলে যায়, স্থান বদলে যায়, কিন্তু দেখা যায় মূল কারণ কিন্তু একই। 2টি মূল কারণ ছিল। এক হচ্ছে ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থা, দ্বিতীয়টি হলো মধ্যস্বত্বভোগীদের শোষণ নীতি। এই মধ্যস্বত্বভোগী আলাদা কিছু নয়, আসলে মূল কারণ কিন্তু একটাই। ব্রিটিশ সরকার ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করলে আরো অন্যান্য সমস্যাগুলি তৈরি হয়, তা অন্যান্য কারণের জন্ম হয়, যেমন এই মধ্যস্বত্বভোগীদের শোষণ নীতি। ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থাকে কায়েম করার জন্য বা সফল করার জন্য ব্রিটিশ সরকার কিছু প্রভাবশালী মানুষদের সাথে ভূমি বন্দোবস্ত করেছিল, যেমন ইজারাদার, জমিদার, জোতদার বা ভিনদেশী মহাজন শ্রেণীদের সঙ্গে। তো এদেরকেই বলা হচ্ছে মধ্যস্বত্বভোগী শ্রেণী। তো এই যে বললাম যে ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তনের মধ্য দিয়ে আরো অনেক রকমের সমস্যা বা শোষণ নীতি জন্ম হচ্ছে। তো এখন যেটা হবে
যে সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনায় আমরা দেখব যে ব্রিটিশদের এই ভূমি রাজস্ব ব্যবস্থা বা মহাজনী মধ্যস্বত্বভোগীদের শোষণনীতি কিভাবে সাঁওতাল সমাজ ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে, অর্থনীতিকে কিভাবে বিপর্যস্ত করে তোলে যে তারা বাধ্য হয় এই সমস্ত শ্রেণীর বিরুদ্ধে লড়াই করতে বা বিদ্রোহ করতে। তো সাঁওতাল বিদ্রোহের কারণে আমরা যে প্রথমে যে বিষয়টি দেখতে পাই তা হচ্ছে উচ্চ হারে রাজস্ব আদায় করা। আচ্ছা, শুরুটা হচ্ছে যখন ঔপনিবেশিক ভূমি রাজস্ব ব্যবস্থা, বিশেষ করে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে বাংলা ও বিহার অঞ্চলে জমিদাররা জঙ্গল কাটাই করে জমি তৈরির কাজে সাঁওতালদের নিয়োগ করে। ফলে বীরভূম, ভাগলপুর, সাঁওতাল পরগনা অঞ্চলে সাঁওতালরা বসতি স্থাপন করা শুরু করে দেয়। আগে এখানে তারা বসবাস করতেন না, তাদেরকে জঙ্গল কাটাই করে চাষযোগ্য জমি তৈরি করার কাজে নিযুক্ত করা হয়েছিল এবং পরবর্তীকালে তারা এখানে বসবাস শুরু করে। এবং সাঁওতালরা নামে মাত্র খাজনার বিনিময়ে জমিদারদের সাথে জমি বন্দোবস্ত করে, কিন্তু পরবর্তীকালে যখন এই জমি থেকে বেশ ভালো শস্য উৎপন্ন হতে শুরু করে তখন জমিদাররা তাদের রাজস্বের পরিমাণ বাড়তে শুরু করে, খাজনার পরিমাণ বাড়তে শুরু করে এবং উত্তরোত্তর বাড়তে শুরু করে, যা সাঁওতালদের পক্ষে দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। আরেকটা কথা, রাজমহল অঞ্চল ছিল ব্রিটিশ অর্থাৎ সরকারের খাস জমি। এই জঙ্গলময় জমিকে চাষযোগ্য করে তোলার জন্য সাঁওতালদের উৎসাহ দেওয়া হয়। সেই কারণে হাজার হাজার সাঁওতাল এই রাজমহল অঞ্চলে এসে জঙ্গল কাটাই করে এবড়ো খেবড়ো জমিকে তারা চাষযোগ্য করে তোলা শুরু করে দেয়। তো এই রাজমহল অঞ্চলে সাঁওতালরা বসবাস শুরু করে এবং জঙ্গল সাফাই করে তারা সেই জমিকে চাষযোগ্য করে তোলে। রাজমহলের এই অঞ্চলকেই সাঁওতালরা দামিনীকহ বলতো, যার অর্থ পাহাড়ের প্রান্তদেশ। কিন্তু এখানেও ব্রিটিশ সরকার ঢুকে পড়ে, এখানেও জমি বন্দোবস্ত শুরু করে জমিদার, জোতদার, ইজারাদার এবং বহিরাগত মহাজন শ্রেণীদের মাধ্যমে। এবং এই জোতদার শ্রেণী বা ইজারাদার শ্রেণী রাজস্ব আদায়ের ক্ষেত্রে নির্মম অত্যাচার চালাতো এই সাঁওতালদের উপর। যখন ব্রিটিশ সরকার পুরাতন যে জমিদার যারা থাকতেন তাদের সাথে খুব কম সময়ে তারা জমি বন্দোবস্ত করেছেন, তার কারণ ব্রিটিশ সরকারের মানসিকতাই ছিল যে যারা বেশি পরিমাণ রাজস্ব দিতে পারবে তাদের সাথে তারা জমি বন্দোবস্ত করবে। তো এইভাবে জমি নিলামে দেওয়া হতো এবং যাদের জমির সাথে কোনো রকম সম্পর্ক নেই এরকম ব্যক্তিরাই জমির ইজারাদারি গ্রহণ করতেন। তার ফলে কি হতো, নিষ্কর জমি হোক বা খাস জমি হোক, সমস্ত জমি থেকে একই পরিমাণ রাজস্ব গ্রহণ করা হতো। সেই রাজস্বের পরিমাণ কিন্তু স্বাভাবিক রাজস্ব থেকে বেশি ছিল। তো এইভাবে অনেক ভুঁইফোর জমিদার গড়ে ওঠে যাদের জমির সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না। কারণ এই যারা ব্রিটিশ সরকারের সাথে জমি বন্দোবস্ত করতেন তারাও জানতেন যে তারা একটি নির্দিষ্ট সময়ের জন্যই এই জমি বন্দোবস্ত পাচ্ছেন এবং ব্রিটিশ সরকার এই রাজস্ব আদায়ের জন্য সেই নিযুক্ত ইজারাদারদের কোনো রকম পারিশ্রমিক দিতেন না। তো তাদের আয়ের উৎসই ছিল এই রাজস্ব। তো ব্রিটিশ সরকার যে রাজস্ব নির্ধারণ করতেন, ইজারাদার শ্রেণী বা জমি থেকে রাজস্ব আদায় কাজে যারা নিযুক্ত ছিলেন তারা সে নির্ধারিত রাজস্ব থেকে বেশি পরিমাণ রাজস্ব আদায় করতেন। সেই রাজস্ব প্রদান করা, ব্রিটিশরা যা রাজস্ব নির্ধারণ করতেন সেটাই সাঁওতাল বা এখানকার কৃষকদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তার উপর যারা রাজস্ব আদায়ের সাথে যুক্ত ছিলেন, যাদের প্রধান আয় ওই রাজস্ব আদায় থেকেই, তারা আরো উত্তরোত্তর বৃদ্ধি করতেন। তো এইভাবে উচ্চ হারে রাজস্ব ধার্য করা হতো, যেটি সাঁওতাল তথা কোনো কৃষক বর্গের পক্ষে দেওয়া সম্ভব হতো না। তখন রাজস্ব আদায়ের জন্য এই মধ্যস্বত্বভোগীরা সাঁওতালদের ওপর অত্যাচার চালাতেন। তার সঙ্গে ছিল ভিনদেশি মহাজন শ্রেণীর অত্যাচার। ভিনদেশি এই ভোজপুরি, ভাটিয়া, মারোয়ারি শ্রেণীর মহাজন শ্রেণীরা সাঁওতালদের সম্পত্তি লুট করার জন্য সাঁওতাল পরগনা, রাজমহল প্রভৃতি অঞ্চলে ঢুকে পড়ে। সাঁওতালদের সম্পত্তি বলতে দুটি গরু বা দুটি মোষ আর সামান্য কিছু জমি, সেটাই লুট করার জন্য এই ভিনদেশি মহাজন শ্রেণীরা ঢুকে পড়ে। আর যেহেতু সাঁওতালরা অশিক্ষিত এবং খুব সাদাসিধে প্রকৃতির মানুষ ছিল, তো এই মহাজন শ্রেণীরা তাদেরকে খুব সহজেই ঠকাতে পারতেন। এই সময় কৃষকদেরকে খাজনা দিতে হতো নগদ অর্থে। তো
তো নগদ অর্থে খাজনা মেটানোর জন্য প্রায় সময় সাঁওতালরা এই মহাজনদের কাছ থেকে ঋণ গ্রহণ করতেন এবং মহাজন শ্রেণীরা এই ঋণ শতকরা 33 টাকার সুদে সাঁওতালদের ঋণ দিতেন। মহাজনেরা এই ঋণ ন্যায্য সুদে আদায় না করে চক্রবৃদ্ধি হারে সুদ আদায় করতেন। এই চক্রবৃদ্ধির ঋণ থেকে কোনোদিনও কোনো সাঁওতাল বেরিয়ে আসতে পারতেন না। যে সাঁওতাল একবার ঋণ গ্রহণ করলো সে চক্রবৃদ্ধি ঋণ জালে আটকা পড়ে গেল। সাঁওতালরা সাধারণত ফসল বিক্রি করে, জমি বিক্রি করে ঋণ মেটাতো, তবু তারা কোনোদিনও এই ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতে পারত না। তো এই পাহাড় প্রমাণ ঋণের বোঝায় অনেক সাঁওতাল পরিবার ধ্বংস হয়ে যায় এবং সাঁওতালরা এই ঋণের বোঝা থেকে বা মহাজনদের এই শোষণ নীতি থেকে গ্রাম থেকে পালানোর চেষ্টা করলেও মহাজন শ্রেণীর পাইক পেয়াদারা ধরে তাদের উপর নানা রকম নির্যাতন করতেন। মহাজন শ্রেণীর সাঁওতালদের ঋণ দেওয়ার সময় এক প্রকার বন্ডে তাদের সই করিয়ে নিতেন। প্রথম ধরনের বন্ডের নাম হচ্ছে কামিয়াতি। এই বন্ড অনুসারে কোনো ঋণগ্রস্ত সাঁওতাল যতদিন না তার ঋণের টাকা মেটাচ্ছে মহাজন শ্রেণীকে ততদিন মহাজনের জমিতে বেকার খাটতে সে বাধ্য থাকবে। আর দ্বিতীয় ধরনের বন্ডের নাম হচ্ছে হারওয়াহি। এই বন্ড অনুসারে যতদিন না ঋণগ্রস্ত সাঁওতাল ঋণ মেটাতে পারছে ততদিন সে মহাজনের জমিতে লাঙল দেবে। এইভাবে ঋণ প্রদানের মধ্য দিয়ে মহাজনেরা পুরো সাঁওতাল শ্রেণীকে ঋণের জালে আটকে ফেলে, যেখান থেকে তারা কোনোদিনও বেরোতে পারছিলেন না। বেরোনোর চেষ্টা করলে তাদের ওপর নানা রকম অত্যাচার, নানা রকম নির্যাতন করা হতো। তার উপর ছিল ব্যবসায়ী শ্রেণীর কারচুপি। কিছু ব্যবসায়ীরা এই সাঁওতাল গ্রামগুলিতে ব্যবসা করার জন্য আসে এবং সাঁওতালদের সরলতা বা অজ্ঞতার সুযোগ নিয়ে তারা সাঁওতালদেরকে নানা রকম ভাবে ঠকাতে শুরু করে। এই ব্যবসায়ীদের কাছে দু রকমের বাটখারা ছিল। একটা ছিল ন্যায্য ওজনের তুলনায় ভারী বাটখারা, আরেকটি ছিল ন্যায্য ওজনের তুলনায় কম ওজনের বাটখারা। তো সাঁওতালদেরকে কোনো কিছু বিক্রি করার সময় ব্যবসায়ীরা কম ওজনের বাটখারা ব্যবহার করতেন এবং সাঁওতালদেরকে কম মাল দিতেন বা কম জিনিসপত্র তারা বিক্রি করতেন। মানে কম ওজনের বাটখারা দিয়ে তারা কম মালপত্র বিক্রি করতেন সাঁওতালদেরকে। এই বাটখারাকে বলা হতো বেচারাম। এই মাল বিক্রি করার বিনিময়ে সাঁওতালদের কাছ থেকে তারা শস্য নিত। তো শস্য নেওয়ার সময় তারা ভারী ওজনের বাটখারা ব্যবহার করত এবং তারা বেশি পরিমাণ তাদের কাছ থেকে শস্য নিয়ে নিত। তো এই বাটখারাকে বলা হতো কেনারাম। এইভাবেই ব্যবসায়ীরা সাঁওতালদেরকে ঠকিয়ে নিত এবং দরিদ্র সাঁওতাল পরিবারগুলিকে ধ্বংস করে দিত। এবং এই অসাধু ব্যবসায়ী বা মহাজন শ্রেণীর দুর্নীতি, শোষণনীতির বিরুদ্ধে স্থানীয় যে প্রশাসন ছিল, স্থানীয় যে পুলিশি ব্যবস্থা ছিল, তারা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতেন না, বরং তারা এই মহাজন বা অসাধু ব্যবসায়ীদের দুর্নীতি এবং শোষণ নীতিতে তারা অংশীদার হয়। বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। সাঁওতালদের এই দুরবস্থাতে কেউ পাশে ছিলেন না। তার ওপর ছিল নীলকরদের অত্যাচার। সাঁওতালদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করা হতো, কারণ তোমরা তো জানোই যে নীল ছিল অর্থকরী ফসল এবং এই নীল চাষ করলে সাঁওতালদের কোনো প্রকার লাভ হতো না, বরং ক্ষতি হতো। অন্যান্য খাদ্যশস্য যেমন ধান, গম ইত্যাদি যদি চাষ করে তাদের ঘরে কিছুটা খাদ্যশস্য এই চাষের মাধ্যমে ঢুকতে পারে, কিন্তু নীল চাষ করলে তাদের কোনো রকম লাভ ছিল না, অনাহারেই মারা যাবে এরকম অবস্থা। কিন্তু তাদেরকে নীল চাষে বাধ্য করা হতো। নীল চাষ করার জন্য অগ্রিম টাকা দাদন তারা প্রদানও করতেন। এই চাষে সাঁওতালদের তো কোনো প্রকার লাভ ছিল না, তো তারা এই দাদন টাকা তারা মেটাতেও পারতেন না। তো যাই হোক, নীলকররা নীল চাষে এই সাঁওতালদেরকে ব্যবহার করতেন, বাধ্য করতেন, আর যারা নীল চাষে অবাধ্য হবে তাদের উপর চলতো নির্মম অত্যাচার, দমন নীতি। এবং এই সময় মানে ধরো 1854-55 সালের এই সময়গুলোতে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির ওপর ভারতের শাসনভার। আর তোমরা জানো এই লর্ড ডালহৌসি ভারতের রেলপথ নির্মাণের জনক ছিলেন। তো এই সময় রেলপথ নির্মাণের একটা ব্যবস্থাপনা চলছে। সাঁওতাল পরগনা অর্থাৎ সাঁওতাল অধ্যুষিত এই রাজমহল অঞ্চলে রেলপথ নির্মাণের কাজ আরম্ভ হয় এবং এই কাজে নিযুক্ত করা হয় এই কঠোর পরিশ্রমী সাঁওতালদেরকে। রেলের যে কর্মচারী বা কন্ট্রাক্টররা যারা ছিলেন
এই কঠোর পরিশ্রমী সাঁওতালদেরকে ন্যায্য মজুরির অপেক্ষায় কম মজুরিতে নিযুক্ত করে। এবং শুধু এখানেই শেষ নয়, এই রেলের কর্মচারীরা সাঁওতালদের বাড়ি থেকে বিনামূল্যে তারা জোরপূর্বক তাদের নিজেদের জন্য গরু, ছাগল, ভেড়া সবই ধরে আনে। শুধু তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে তো এই সাঁওতাল নারীদের ওপর নানা রকম অত্যাচার, নির্যাতনও চলে। এক ঝলক সাঁওতাল বিদ্রোহের কারণগুলির ওপর। এই সমস্ত কারণেই সাঁওতালরা মহাজন শ্রেণী, জমিদার শ্রেণী তথা ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। সাঁওতালরা প্রথম দিকে আশা করেছিলেন যে মহাজন শ্রেণী, জমিদার শ্রেণী এবং জোতদার শ্রেণীর অত্যাচার, শোষণ থেকে ব্রিটিশ সরকার তাদেরকে অর্থাৎ সাঁওতালদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। সাঁওতালরা সরকারের শাসন পদ্ধতি, সংগঠন, প্রশাসন ব্যবস্থা সম্পর্কে কিছুই জানতেন না, কোনো ধারণাই ছিল না। তারা এটা জানতেনই না যে জমিদার বর্গ বা এই মধ্যস্বত্ব শ্রেণীরা আসলে ব্রিটিশ সরকারের একটি অংশ, ব্রিটিশ সরকারের শাসন ব্যবস্থার একটি অঙ্গ। ব্রিটিশ সরকার খাজনা আদায়ের জন্য এই মধ্যস্বত্ব ভোগীদের নিযুক্ত করেছিলেন এবং এই মধ্যস্বত্ব ভোগীদের মাধ্যমেই ব্রিটিশ সরকার শাসননীতি বা প্রশাসন পরিচালনা করতেন। তো ব্রিটিশ সরকারের শোষণ নীতিরই একটা হাতিয়ার হচ্ছে এই মধ্যস্বত্ব ভোগী শ্রেণী। এই মধ্যস্বত্ব ভোগীদের মাধ্যমে ব্রিটিশ সরকার শাসন নীতি পরিচালনা করেন। সরকার সাঁওতালদের মহাজনের শোষণ থেকে রক্ষা করার জন্য এগিয়ে না এলে ব্রিটিশ শাসন ব্যবস্থা বা সরকারের ন্যায় বিচারের ওপর থেকে সাঁওতালদের মোহভঙ্গ হয়। তারা বুঝতে পারে যে ব্রিটিশরা তাদের রক্ষা করতে এগিয়ে আসবে না। এই মহাজনের শোষণ বা এই উৎপীড়ন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সাঁওতালরা সমতলবাসী এই বহিরাগত মহাজন শ্রেণীর, যাদেরকে তারা দিকু বলতেন, তাদের ওপর তারা আক্রমণ করা শুরু করে। তাদের ঘর বাড়ি আক্রমণ করা, পুড়িয়ে দেওয়া, এইভাবে তারা তাদের ক্ষোভ প্রকাশ করা শুরু করে। প্রাথমিক পর্যায়ে বীর সিং মাঝি নামে একজন ব্যক্তির নেতৃত্বে সাঁওতালরা এরকম বিদ্রোহ করা শুরু করে। আচ্ছা, শুধুমাত্র অর্থনৈতিক কারণে কিন্তু এই সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠেনি। এই বিদ্রোহের একটা গভীর পটভূমি ছিল, তা ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষা। কিরকম? সাঁওতালরা তাদের সাঁওতাল অধ্যুষিত অঞ্চল সাঁওতাল পরমাতে বসবাস করতেন এবং সাঁওতালদের নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল, বিচার ব্যবস্থা ছিল, ধর্মীয় রীতিনীতি ছিল, সবকিছু নিজস্ব ছিল, স্বতন্ত্র ছিল। তারা সভ্যতার মূল স্রোতের মানুষদের স্বাধীনতা বা তাদের জীবনে কোনো রকম হস্তক্ষেপ কোনোদিনও করেনি এবং তারাও চাইতেন না যে তাদের স্বতন্ত্র এই স্বাধীন জীবনে কেউ কোনো রকম ভাবে হস্তক্ষেপ করুন। কিন্তু ব্রিটিশ শাসনে যখন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করা হয় তখন তাদের এই স্বতন্ত্র জীবনে আঘাত আসে, তাদের স্বাধীনতা হরণ হয়। এই স্বাধীন জীবন যেমন একটা ব্যাঘাত ঘটে। তো তাদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা গড়ে উঠেছিল। সাঁওতালদের মধ্যে খেওয়াড়ি আন্দোলন দেখা যায়। খেওয়াড় হলো সাঁওতালদের প্রাচীনতম নাম। এই বিদ্রোহ ধর্মীয় বাতাবরণে গড়ে উঠেছিল। সিধু ও কানু ঘোষণা করেছিলেন যে তাঁরা ঈশ্বরের আদেশ পেয়েছেন এবং শত্রুদের দমন করার জন্য সাঁওতালদের বিদ্রোহ করা দরকার। তো হুল হুল অর্থাৎ বিদ্রোহের দামামা সাঁওতালদের মধ্যে বেজে ওঠে। এই বিদ্রোহে 4 ভাই সিধু, কানু, চাঁদ ভৈরবের নেতৃত্বে ভাগনাটিহির মাঠে 1855 খ্রিস্টাব্দে 30শে জুন প্রায় 10,000 সাঁওতালরা মিলিত হন। কোনো কোনো বইতে সংখ্যা একটু কম বেশি থাকতে পারে, মোটামুটি 10,000 সাঁওতালরা এই ভাগনাটিহির মাঠে মিলিত হন এবং সাঁওতালদের সংগঠিত করার জন্য এই সংগ্রামের প্রতীক হিসেবে শাল গাছের ডালকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। সিধু কানুর নেতৃত্বে দিঘি থানার অত্যাচারী দারোগাকে হত্যার মধ্য দিয়ে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। তো যাই হোক, এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করেছিল। রাজমহল থেকে মুর্শিদাবাদ এই বিদ্রোহটি ছড়িয়ে পড়েছিল। সাঁওতালরা মহেশপুর ও পাকুড়ের রাজবাড়ি দখল করে এবং অনেক নীলকুঠি তারা ধ্বংস করে। এইভাবে এই বিদ্রোহটি ব্যাপক রূপ ধারণ করে। যতটা ব্যাপক রূপ ধারণ করে, এই বিদ্রোহকে দমন করার জন্য ব্রিটিশ সরকারকে ততটাই দমননীতি প্রয়োগ করতে হয়। লর্ড ডালহৌসি এই বিদ্রোহকে দমন করার জন্য একটি সামরিক আইন জারি করেন। তো ব্যাপক দমননীতি প্রয়োগ করে এই বিদ্রোহটাকে দমন করা হয়।
এই বিদ্রোহে চাঁদ ও ভৈরব নিহত হন। সিধু কানুকে ধরা হয়, কিন্তু পরবর্তীকালে হত্যা করে দেওয়া হয়। তো এইভাবেই শত শত সাঁওতালদেরকে হত্যা করা হয়। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সাঁওতালদের এই লড়াই, এটি একটি অসম লড়াই ছিল। ব্রিটিশদের অত্যাধুনিক অস্ত্রের সামনে সাঁওতালদের তীর ধনুক, টাঙ্গি, বাড়ির যাবতীয় ব্যবহার্য জিনিস, কাস্তে, হাতুড়ি, এই সবই ছিল তাদের হাতিয়ার। এটা একটা অসম লড়াই ছিল। তবু ব্রিটিশদেরকে কিন্তু এই বিদ্রোহকে দমন করতে যথেষ্ট বেগ পোহাতে হয়েছিল। খুব কষ্টসাধ্য ছিল তাদের কাছে। তো এই বিদ্রোহটি ব্যর্থ হলো, এর কিন্তু একটি গভীর প্রভাব রয়েছে। যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিদ্রোহ। এই বিদ্রোহের ফলে ফলে সাঁওতালদের জন্য একটি সাঁওতাল অধ্যুষিত অঞ্চল গড়ে তোলা হয়, যার নাম দেওয়া হয় সাঁওতাল পরগনা। ভাগলপুর এবং বীরভূম জেলার কিছু অংশ নিয়ে এই সাঁওতাল পরগনা গড়ে তোলা হয় এবং এখানে সাঁওতালদের নিজস্ব আইন বলবৎ করা হয়। এর পাশাপাশি এই সাঁওতাল পরগনাতে বিশেষ অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। সাঁওতাল পরগনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের পরিবর্তে সাঁওতালদের যে গোষ্ঠীপতি মাঝি, তার উপর দেওয়া হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ অধিকার প্রদান করা হয়। এই বিদ্রোহের আরেকটি গুরুত্ব হলো যে মহাবিদ্রোহের পথ প্রশস্ত করেছিল। কারণ সাঁওতাল বিদ্রোহের ঠিক 2 বছর বাদে মহাবিদ্রোহ 1857 সালের মহাবিদ্রোহ সংঘটিত হয় এবং এই বিদ্রোহের পটভূমি নিশ্চিত রূপে সাঁওতাল বিদ্রোহের অবদান অনস্বীকার্য। আরেকটি গুরুত্ব হলো সরকারি স্বীকৃতি। সরকারি তরফ থেকে সাঁওতালদের পৃথক একটি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং একটি ঘোষণায় বলা হয় যে সাঁওতাল পরগনায় ব্রিটিশদের কোনো আইন কার্যকরী করা হবে না। তো যাই হোক, পরবর্তীকালে বিদ্রোহের পরে আর কি এই সাঁওতাল পরগনাতে মিশনারি দল প্রবেশ করে এবং ধর্মপ্রচারের মধ্য দিয়ে সাঁওতালদেরকে, যাকে বলে স্বেচ্ছায়, শিক্ষাদান করা শুরু করে এবং সাঁওতালদের শিক্ষার আলোর দিকে পথ চলা শুরু হয়। যাই হোক, তো এটা ছিল সাঁওতাল বিদ্রোহ আলোচনা। সাঁওতাল বিদ্রোহের কারণ, তাদের বৈশিষ্ট্য এবং এই বিদ্রোহের ফলাফল কি হলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করছি তোমরা এই সাঁওতাল বিদ্রোহ বুঝতে পেরেছো। আর যদি বুঝতে অসুবিধা কোথাও থাকে, কোনো প্রশ্ন যদি থাকে, তোমরা প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই অধ্যায়েরই আরেকটি বিদ্রোহের আলোচনা নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দরভাবে পড়াশোনা করো।